রতনপুর গ্রামে বাস করত দুই ভাই। বড় ভাইয়ের নাম ছিল জলিল আর ছোট ভাইয়ের নাম বেলাল। বড় ভাই জলিলের বিয়ে আগেই হয়ে গিয়েছিল, কিন্তু ছোট ভাই বেলালের বিয়ে দেওয়ার আগেই তাদের বাবা মা মারা যান। বাবার মৃত্যুর ঠিক ১৩ দিন পর আজ দুই ভাই মিলে তাদের বাবার সম্পত্তি ভাগাভাগি করতে বসেছে। হ্যাঁ দেখ বেলাল, আমার মনে হয় এখন আমাদের বাবা যে সম্পত্তি রেখে গেছেন সেটা ভাগ করে নেওয়া উচিত। ভাগাভাগির কথা শুনে বেলাল চমকে ওঠে। হ্যাঁ, ভাগাভাগি করব? তাও আবার এত তাড়াতাড়ি? ভাইয়া, বাবার মৃত্যুর মাত্র ১৩ দিন হলো। গ্রামের মানুষ দেখলে কি বলবে? আরে এতে তাড়াহুড়োর কি আছে বেলাল? এটা তো আমাদের নিজেদের সম্পত্তি। আজ ভাগ করি আর কাল করি, নিজেদের ঝামেলা তো আমাদের নিজেদেরই মেটাতে হবে, তাই না? গ্রামের লোকের তাতে কি বয়ে গেল? পঞ্চায়েতকে ডেকে নেওয়া উচিত ছিল। গ্রামের মুরব্বীরা থাকলে সব ঠিকঠাক হতো। আরে বেলাল, ঘরের বিষয় ততক্ষণই ঘরের থাকে যতক্ষণ না আমরা কোনো বাইরের লোককে সেটা বলি। এখন তুই নিজেই ভাব, আমরা দুই ভাই কি নিজেদের বিষয় নিজেরা মেটাতে পারি না? জলিল এবার চতুরতার সঙ্গে বেলালকে মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে নিজের জালে ফাঁসিয়ে নেয়, যার ফলে জলিল এই বাটোয়ারায় না কোনো পঞ্চায়েতকে আসতে দেয় আর না গ্রামের কোনো মানুষকে জড়াতে দেয়। আরে বেলাল, আমি তো তোর বড় ভাই, তাই বাটোয়ারার কাজটা আমিই করব। আমার বিচারে তোর মত আছে তো? হ্যাঁ। বেলাল কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর আস্তে করে বলল, আপনি যেমন ভালো বোঝেন ভাইয়া, আপনি যা করবেন আমার ভালোর জন্যই করবেন। আখেরে আপনি আমার বড় ভাই। এই কথা শুনে জলিলের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে তো ঠিক এই উত্তরটাই চাইছিল। এরপর দুই ভাই প্রথমেই তাদের পারিবারিক গাভীটির বাটোয়ারা করতে চাইল। হ্যাঁ দেখ ভাই বেলাল, আমরা হলাম দুই ভাই আর গরু আছে একটা। এখন একটা গরুকে কেটে তো দু টুকরো করা যাবে না, তাই আমরা এক কাজ করি, গরুর সামনের অংশটা তোর আর পিছনের অংশটা আমার। বেলাল কয়েক সেকেন্ড জলিলের মুখের দিকে হা করে তাকিয়ে রইল। সে কিছুই বুঝতে পারছিল না, এটা আবার কেমন বাটোয়ারা। ভাইয়া, এটার মানে কি? আমি ঠিক বুঝতে পারলাম না। পরিষ্কার বেলাল, যেখানে তোর অংশের গরু সেদিকের প্রতিটা কাজের দায়িত্ব তোর, আর যেখান থেকে আমার অংশ শুরু হচ্ছে সেখানকার প্রতিটা কাজ আমি করব। এখন সিদ্ধান্ত তোর হাতে, বল তোর মঞ্জুর? হ্যাঁ ভাইয়া, আপনার যদি এটাই ঠিক মনে হয় তবে ঠিক আছে। তাছাড়া আপনি আমার বড় ভাই, আপনার কথা আমি কিভাবে ফেলি? আমার মঞ্জুর আপনার এই সিদ্ধান্ত। এটা শুনে জলিল মনে মনে হাসতে লাগলো। সে ভাবলো, দুধ তো বের হয় পেছনের অংশ থেকে, আর দুধই তো আসল উপার্জনের পথ। এই নির্বোধকে কে বোঝাবে? ঠিক আছে বেলাল, গরুর পর এবার ঘরের ওই মোটা লেপটার পালা। চল সেটারও ভাগাভাগি করে ফেলি। এখন লেপও একটা, আমরা দুজন। দুটো লেপ হলে তো সহজেই ভাগ হয়ে যেত, কিন্তু এখন কি করব? ভাবতো তোর মাথায় কোনো বুদ্ধি আসছে? কিছুক্ষণ ভেবে বেলাল বলল, আমার মাথায় তো কিছুই আসছে না ভাইয়া। আপনি জানেন কিভাবে ভাগ করবেন। তবে লেপ ছিঁড়ে অর্ধেক করলে সেই লেপ না আপনার কাজে আসবে না আমার। তাই আপনি কিছু ভাবুন। হ্যাঁ, একদম খাঁটি কথা বলেছিস বেলাল। তা আমরা এক কাজ করি, দিনের বেলায় লেপটা তুই রাখ তোর কাছে, আর রাতের বেলায় লেপটা আমি নেব। হ্যাঁ, এটাই একদম ঠিক হবে। এতে লেপ ছিঁড়ে অর্ধেক করার দরকারও পড়বে না। বল কেমন লাগলো আমার আইডিয়া? হ্যাঁ, কি হলো? কিসের চিন্তায় ডুবে গেলি? বল, কিছু তো বল। না না ভাইয়া, তেমন কোনো কথা নয়। আপনার এই সুন্দর সিদ্ধান্তকে আমি ভুল বলবো কি করে? আমার মঞ্জুর। জলিল মনে মনে বলল, বাহ জলিল বাহ, লেপের বাটোয়ারার কথা শুনলে তো জমিলা খুব খুশি হয়ে যাবে। এবার আমাদের ওই পৈতৃক পাত কুয়োটার পালা, সেই সাথে সেটারও ভাগ করে নেওয়া যাক। দুই ভাই পাতকুয়োর দিকে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছিল। ঠিক তখনই জলিলের স্ত্রী জমিলা তাকে ডেকে পাঠায়। জলিল জমিলাকে গরু আর লেপের বাটোয়ারার গল্প শোনায়। সব শুনে জমিলা তো মহা খুশি। বাহ গো বাহ, আমি যেমনটা বলেছিলাম তুমি ঠিক তেমনটাই করেছো। আমার তো বিশ্বাসই হচ্ছে না ওই বোকা বেলাল মেনেও নিল। খেলা তো মাত্র শুরু হলো, আগে আগে দেখতে যাও কিভাবে আমি সবকিছু নিজের নামে করে নিই।
কিন্তু ভাগাভাগি এমনভাবে করবে যাতে গ্রামের লোকও কিছু বলতে না পারে, যা শুনতে সমান মনে হবে কিন্তু লাভ হবে শুধু আমাদের। এমন বাটোয়ারা কিভাবে করা যায়? আরে হতে পারে, খুব সহজেই হতে পারে। আমি যেমন বলছি তুমি শুধু দেখে যাও। এরপর জমিলা জলিলকে বুদ্ধি বুঝিয়ে দেয় যে কিভাবে কি করতে হবে। জলিল সেখান থেকে পাতকুয়ার কাছে পৌঁছায়। সেখানে বেলাল আগেই দাঁড়িয়েছিল। হ্যাঁ বেলাল, কুয়োর বাটোয়ারার ব্যাপারে কি ভাবলি? হ্যাঁ, আমি কিভাবে ভাবতে পারি ভাইয়া? আমি তো ছোট। ভালো, খুব ভালো। তাহলে কাজের কথায় আসি। এখন আমাদের কুয়ো একটা আর জল তোলার লোক দুজন। তা বেলাল, আমি এবার ভেবেছি কেন এই পুরো কুয়োটাই তোকে দিয়ে দিই। সত্যি ভাইয়া? কিন্তু পুরো কুয়ো যদি আমাকে দিয়ে দেন, তবে আপনি জল কোথায় পাবেন? পান করবেন কি? আরে আগে আমার পুরো কথাটা তো শোন। বুঝতে পারলাম না ভাইয়া, এটার মানে কি? আমি তো বুঝতে পারছি না। ওইটাই, পুরো কুয়োটা থাকবে তোর, কিন্তু ওর ভেতরের জলটা থাকবে আমার। বল মঞ্জুর? এমন অদ্ভুত বাটোয়ারা শুনে বেলালের মুখের হাসি মিলিয়ে গেল। বেলাল মনে মনে ভাবতে লাগল, ভাইয়া যদি জল রেখে দেয় তবে আমি পান করব কি? তবে এখনো জমিটা তো বাকি আছে। ভাইয়া মনে হয় জমিটা পুরোপুরি আমাকে দিয়ে দেবে। বল মঞ্জুর, কি হলো বেলাল? আমার সিদ্ধান্ত পছন্দ হলো না তোর? তেমন কোনো কথা নয়, আমার আপনার এই সিদ্ধান্তও মঞ্জুর। ঠিক আছে বেলাল, আমার হিসাবে তো সব জিনিসের ভাগ হয়ে গেল। আর কিছু বাকি থাকলে তুই বল, সেটারও এখনই ভাগ করে নি। দরকারি আর আসল জিনিস আমাদের এই জমিটার কথা তো আপনি ভুলেই গেছেন। এটাও তো এখনো বাকি। আরে হ্যাঁ রে, এটার বাটোয়ারা করতে তো ভুলেই গিয়েছিলাম। চল এটারও ভাগ করে নি। আমি ভাবছিলাম সবাই তো জমি অর্ধেক অর্ধেক ভাগ করে, কেননা আমরা একটু অন্যভাবে ভাগ করি। অন্যভাবে? সেটা কেমন ভাইয়া? এই পুরো জমি আর মাটির ওপর যে ফসল হবে সব তোর। বল কেমন মনে হচ্ছে? সত্যি ভাইয়া? সত্যি আপনি কত ভালো। আমার বিশ্বাস ছিল আপনি আমার সাথে কখনো অন্যায় করবেন না। আরে বেলাল, আমি তো তোর ভাই, আমি না বুঝলে তোকে কে বুঝবে? কিন্তু হ্যাঁ, জমির মাটির নিচে ফসলের যে অংশটা থাকবে সেটার ওপর কিন্তু আমার অধিকার থাকবে। বল মঞ্জু? ফসল তো মাটির ওপরই হয়, নিচে তো শুধু শিকড় থাকে। আপনি শিকড় নিয়ে কী বা করবেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, আপনি যেমন ভালো বোঝেন। এখন রোজ সকালে বেলাল গরুর জন্য ঘাস কেটে আনে, জল এনে খাওয়ায় আর পরম যত্নে তাকে স্নান করায়। কিন্তু যখনই দুধ দোয়ানোর সময় হয়, জলিল বালতি হাতে চলে আসে। কোথায় যাচ্ছিস? ভুলে গেলি বাটোয়ারায় তুই কি পেয়েছিলি? হ্যাঁ, আরে না না ভাইয়া, এমন কোনো কথা নয়। আমি ভেবেছিলাম আপনি দুধ দোয়াবেন না, তাই আমি দোয়াতে এসেছি। মিথ্যে বলারও একটা সীমা থাকে। তুই তো আমাকে পাগল ভেবে রেখেছিস। আসল উপার্জনই তো দুধে, আর তুই চাস আমি সেটা ছেড়ে দিই? চল চল, সর সামনে থেকে, আমাকে দুধ দোয়াতে দে। এতটুকু বলে জলিল গরুর দুধ দোয়াতে লেগে যায়। দুধ দোয়ানো শেষ করে সে যখন যেতে নেয়, বেলাল তাকে আটকায়। আরে ভাইয়া, আমিও তো সকাল থেকে এটার সেবা করি, ঘাস খাওয়াই, জল দিই, স্নান করাই। দুধের মধ্যে আমার কি সামান্য অংশ পাওনা নেই? একটু দুধ তো আমাকেও দিতে পারতেন। আরে রে রে আমার বেলাল, এত তাড়াতাড়ি বাটোয়ারা ভুলে গেলি? না ভাইয়া, তা নয়। তাহলে তুই দুধ কিভাবে চাইতে পারিস? সামনের অংশ তোর আর পিছনের অংশ আমার, আর দুধ তো পিছনের অংশ থেকেই বেরোয়, তাই দুধ আমার। যেদিন তোর অংশ থেকে দুধ বেরোতে শুরু করবে সেদিন তুই রাখিস। আর রইল ঘাস খাওয়ানোর কথা, তোকে মনে করিয়ে দিই, সামনের অংশ তোর, তাই খাওয়ানো পড়ানোর দায়িত্ব তোরই। এই কথা শুনে বেলালের মন ভেঙে গেল। সে জলিলকে আর কিছুই বলল না। নিচু করে সোজা নিজের খেতে চলে গেল। সারা দিন খেতে কঠোর পরিশ্রম করে সন্ধ্যায় পাতকুয়ো থেকে জল তুলতে গেলে অমনি জলিল এসে বেলালের হাত থেকে বালতি ছিনিয়ে নেয়। এত বড় সাহস, তুই কুয়ো থেকে জল তুলছিস? আরে ভাইয়া, খুব তেজ তৃষ্ণা পেয়েছে, একটু জল নিতে দিন না। আবে গাধার দল, তোর শুধু কুয়োটা কুয়ো, ভেতরের জলটা আমার। ক্ষেত থেকে কাজ করে এলাম তো, তৃষ্ণা পাচ্ছিল, ভাবলাম একটু জল খাই। আপনি থাকলে তো আপনার কাছেই চাইতাম। কি চাইতিস? তোর জন্য আমার কাছে জলের এক ফোঁটাও নেই। চল ভাগ এখান থেকে। না না ভাইয়া, এমন বলবেন না। এই গ্রামে আমার বলতে যদি কেউ থাকে তবে আপনিই আছেন।
আপনি যদি আমার সাথে এমন করেন তবে আমি কোথায় যাব? সেসব আমি জানি না। বাটোয়ারা করার সময় কোথায় ছিলি? বাটোয়ারায় তোর সম্মতি ছিল, শুধু আমার একার সিদ্ধান্ত ছিল না। ঠিক আছে ভাইয়া, আমি জল তুলব না, কিন্তু এখনকার মতো অন্তত 1 ঘটি জল তো দিন ভাইয়া। না, একদম না। আমি তোকে 1 ঘটি তো দূরের কথা, 1 ফোঁটাও দেব না। কুয়োর জল শুধু আমার। বেলালের চোখ জলে ভরে এলো। সে চুপচাপ সেখান থেকে চলে গেল। কিন্তু কুয়োর এই দৃশ্য গ্রামের কিছু মানুষ দেখে ফেলেছিল। হায় আল্লাহ, থুহ, এটা কেমন ভাই? এর তো জলে ডুবে মরা উচিত। হ্যাঁ রে, এমন লোক ভাইয়ের নামে কলঙ্ক। এর গায়ে পোড়া পোকা পড়া উচিত। চল এখন গ্রামবাসীদের কাছে গিয়ে সব সত্যি বলি। ঠিক বলেছিস। শয়তানটা বাবার মৃত্যুর 13 দিন পরেই ভাগাভাগি করে নিল, তাও বেলালের সাথে এত বড় অন্যায় করল। ধীরে ধীরে এই খবর দাবানলের মতো পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। একদিন প্রতিবেশী চাচি বেলালকে কাজ করতে দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না। ওরে বেলাল বাবা, তুই সকাল সন্ধে এত খাটনি করে গরুর সেবা করিস, স্নান করাস, ঘাস দিস, আর দুধ জলিল নিয়ে চলে যায়, আর তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিস? কেন বাবা, কেন? কারণ চাচি, আমি তো গরুর সামনের অংশটা সামলাই, আর জলিল ভাইয়া পেছনের অংশ সামলায়। এখন দুধ যখন ওনার অংশে বের হয়, তখন দুধ তো ওনারই হবে, তাই না? এ বাবা, তোর ভাই যে বড্ড চালাক রে। নিজের সগা ছোট ভাইয়ের সাথে কেউ এমন করতে পারে? ও খুব খারাপ লোক রে বাবা। না চাচি, না, আমার ভাইয়া খারাপ নন। উনি তো আমাকে আগেই জিজ্ঞেস করেছিলেন, তোর কি এই সিদ্ধান্ত মঞ্জুর? জিজ্ঞেস করেছিল তো তুই না করলি না কেন? নিশ্চয়ই এতেও ওর কোনো চাল ছিল। বড় ভাইয়ের সাথে তর্ক করা আমার বাবার সংস্কৃতির বিরুদ্ধে। এখন তোমরাই বলো আমি কি করব? তুই এখনো ওর পক্ষ নিচ্ছিস, তোর সাথে এত কিছু করার পরও? না চাচি, উনি আমার বড় ভাই। চাচির চোখ জলে ভরে গেল। বিধাতা তোকে খুব বড় একটা মন দিয়ে পাঠিয়েছেন রে বাবা। এতটুকু বলে চাচি চলে গেলেন। বেলাল ঘরে গিয়ে দেখে ঘরে খাওয়ার মতো কিছুই নেই, সমস্ত রেশন শেষ। সে বাধ্য হয়ে গ্রামের দোকানদার মকবুল ব্যাপারীর কাছে গেল। আসসালামু আলাইকুম মকবুল ব্যাপারী সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বেলাল, বলো কিভাবে আসা হলো? ব্যাপারী সাহেব, আমাকে একটু আটা ধারে দিন না, ঘরে রেশন শেষ হয়ে গেছে। তোমাদের ঘরে তো রোজ দুধ বিক্রি হয়, আমার স্ত্রীও তো তোদের ঘর থেকেই দুধ নিয়ে আসে। তোর ধার নেওয়ার কি দরকার? তোরা তো বেশ বড় লোক। বেলাল তখন ব্যাপারী সাহেবকে বাটোয়ারার সমস্ত কাহিনী শোনায়। সব শুনে ব্যাপারী সাহেবের বুঝতে একটুও দেরি হলো না। কি বলিস? ওরে বেলাল, তুই তো নিজের ঘরেই চাকর হয়ে গেছিস রে। না ভাই না, আমি তোকে ধারে আটা দিতে পারবো না। কিন্তু কেন ব্যাপারী সাহেব? ফসল উঠলেই আমি আপনার টাকা শোধ করে দেব। আমি তোকে ধারে আটা দিতে পারবো না। না ভাই না, তোর পেছনে না আছে বউ, না আছে বাচ্চা। তোর পর আর কেউ নেই যার কাছ থেকে টাকা চাইতে পারি। কে জানে ফসল কাটার পর তুই টাকা দিবি কিনা। যা যা, তোকে ধার দিয়ে আমি ফকির হতে পারবো না, ভাগ এখান থেকে। বেলালের মুখ লজ্জায় নিচু হয়ে গেল, চোখে জল এসে গেল, কিন্তু সে কোনো উত্তর না দিয়ে চুপচাপ চলে এলো। রাতের বেলা প্রচন্ড ঠান্ডা পড়তে শুরু করলো। বেলাল বাটোয়ারায় পাওয়া লেপটি গায়ে জড়িয়ে শুলো। কিছুক্ষণ পর একটু ওম পেতেই জলিল এসে হাজির। লাল, তুই পাগল হয়ে গেছিস নাকি রে? রাতের বেলা লেপ আমাদের, আন এদিকে দে। দেখ কেমন আরামে নাক ডেকে ঘুমোচ্ছে। আজকের রাতটা লেপটা আমার কাছে থাকতে দিন না, আজ আমার শরীরটা খুব খারাপ। আরে রে রে, মিথ্যে বলতে তোর একটুও লজ্জা করে না? আমি তোর কথাই ভুলছি না, দে লেপ দে। জলিল জোর করে বেলালের কাছ থেকে লেপ ছিনিয়ে নিয়ে গেল। বেলাল পুরো ছেঁড়া কাপড়ে শীতের রাতে কাঁপতে লাগলো। আর ওদিকে জলিল আর জমিলা মোটা লেপের ভেতর আরামে ঘুমলো। কিছুদিন পর ক্ষেতের আলুর ফসল তৈরি হলো। বেলাল ক্ষেত থেকে আলু তুলতে গেলে জলিল আবার এসে হাজির। লাল, তুই পাগল নাকি রে? তোকে মনে নেই আমরা ক্ষেতের ভাগাভাগি করে নিয়েছিলাম? হ্যাঁ ভাইয়া, মনে আছে। এই খেতে হওয়া সমস্ত ফসল আমার, আপনিই তো বলেছিলেন। আবে ঢোল, আমি তো এটাও বলেছিলাম যে মাটির ওপর যা হবে তা তোর, আর মাটির নিচে যা হবে সেটা আমার। বলেছিলাম কিনা? বলেছিলেন তো।
তাহলে চল সর এখান থেকে। আলু মাটির নিচেই হয়, আমি সব আলু না তোলা পর্যন্ত খেতে পা দেবি না, তারপর এসে ঘাস পাতা তুলে নিয়ে যাস। ভাঙা মন নিয়ে বেলাল গ্রামের মাতব্বরের কাছে গেল। মাতব্বর তার দোকানে বেলালকে একটা কাজ দিল, তাতে যেন অন্তত বেলালের পেটের ভাতটা জোটে। একদিন বেলালের ঘরের সামনে এক দরবেশ বাবা এলেন। আল্লাহর ওয়াস্তে কিছু সাহায্য করো বাবা, আল্লাহর ওয়াস্তে। বাবা, আমাকে ক্ষমা করবেন, আমি নিজেই এক ক্ষুধার্ত ভিখারি, আপনাকে কিছু দিতে পারবো না। যা করছিস বাবা, এত সুন্দর ঘর তোর, তোর আবার কিসের অভাব? বেলাল কেঁদে কেঁদে দরবেশ বাবাকে তার সমস্ত কষ্টের কথা বললেন। সব শুনে দরবেশ বাবা গম্ভীর হয়ে গেল। বৎস, তোর সাথে খুব অন্যায় হচ্ছে, কিন্তু মনে রাখিস, অন্যায় যে করে সে তো অপরাধী বটেই, কিন্তু যে মুখ বুজে অন্যায় সহ্য করে সে তার চেয়েও বড় অপরাধী। শোন বেলাল, তোর ভাইকে শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। আমি যেমন যেমন বলছি তুই শুধু তেমন তেমন করে যা। না না হুজুর, আমি আমার ভাইয়ার কোনো ক্ষতি করতে চাই না। কোনো ক্ষতি করব না, শুধু তাকে তার নিজের ভাষাতেই জবাব দেব। দরবেশ বাবা বেলালের একদম কাছে এসে তার কানে কানে কিছু পরামর্শ দিলেন। পরামর্শ শুনে বেলালের চোখ দুটো বড় বড় হয়ে উঠল, আর বহু মাস পর তার মুখে হাসি ফুটে উঠল। সেদিন সন্ধ্যায় যখন জমিদার জলিলের স্ত্রী গরুর দুধ দোয়াতে বসলো, বেলাল একটা লাঠি নিয়ে গরুর শিঙে সজোরে এক আঘাত করলো। গরু ভয়ে এমন এক লাথি মারলো যে দুধের বালতি সহ জমিদার ছিটকে গিয়ে মাটিতে পড়লো। ওরে বাবা রে, মেরে ফেললো রে, কোমরটা ভেঙে গেল রে। আহ! রাতে জলিল বাড়ি ফিরে স্ত্রীর এই অবস্থা দেখে বেলালের উপর চড়াও হলো। তোর এত বড় সাহস বেলাল, তুই আমার স্ত্রীর এই অবস্থা করেছিস, তোকে আজ আমি ছাড়ব না। অনেক হয়েছে আপনার নাটক। ভাবির এই অবস্থা আমার জন্য নয়, আপনার লোভের জন্য হয়েছে। তুই গরুকে লাঠি মেরেছিস, তাই তো সে লাঠি মেরেছে। আমার অংশের গরুকে আমি আদর করি বা মারি, তাতে আপনার কি? ভুলে গেছেন, বাটোয়ারা তো আপনিই করেছিলেন। জলিল নিজের পা মাটিতে আশ্রে চলে এলো। প্রথমবার তার নিজের চাল তার উপরেই ভারী পড়েছিল। পরদিন সকালে জলিল কুয়ো থেকে জল তুলতে গিয়ে দেখে দড়ি বালতি কিছুই নেই। আরে বেলাল, চোর কি কুয়োর বালতি দড়িও চুরি করে নিয়ে গেল নাকি? ওসব তো নিরাপদে আমার কাছেই আছে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি জল তুলব কি করে? রাগ করছেন কেন ভাইয়া? ভুলে গেলেন কুয়োটা আমার। এখন আমি এগুলোর সাথে যা খুশি করি আমার ইচ্ছা, আপনি জিজ্ঞেস করার কে? কুয়ো তোর তো কি হয়েছে, ভেতরে জলটা আমার। হ্যাঁ, জল আপনার তো কি হয়েছে, জল পর্যন্ত পৌঁছানোর রাস্তা তো আমার। জলিল রেগে গিয়ে বেলালকে জমিদারের দরবারে নিয়ে গেল, কিন্তু জমিদার বেলালের চালাকি ও যুক্তি শুনে জলিলকেই ধমক দিলেন। সেদিন বিকেলবেলা বেলাল বাটোয়ারায় পাওয়া লেপটি বালতি ভর্তি জলে ভালো করে ভিজিয়ে দিল। রাতে যখন জলিল লেপ নিতে এলো, আরে লেপটা পুরো ভেজা কেন? আমরা রাতে শোবো কি করে? রাগ করবেন না ভাইয়া, দিনের বেলায় লেপটা আমার, তাই ভাবলাম এটাকে একটু স্নান করিয়ে দিই। দিনে আমি এটাকে ভেজাই বা শুকাই আমার ইচ্ছা, রাতে তো লেপ আপনার, আপনি যা খুশি করুন। পুরো রাত জলিল আর তার স্ত্রী ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে লাগলো। এই প্রথম তারা বুঝলো কষ্টের অনুভূতি কেমন হয়। পরের দিন সকালে বেলাল সমস্ত ফসল কেটে ফেলল। আরে পাগল, তুই আমার ফসল নষ্ট করলি কেন? বেশি লাফাবেন না ভাইয়া, আপনি তো বলেছিলেন মাটির ওপর যা থাকবে সব আমার। এখন আমার অংশের ফসল আমি রাখি বা পোড়াই, তাতে আপনার কি? জলিল আবার বেলালকে নিয়ে জমিদারের দরবারে হাজির হলো। বিচার করুন জমিদার মশাই, বেলাল আমার পুরো ফসল কেটে দিয়ে আমাকে বরবাদ করে দিয়েছে। বেলাল, এটা কি সত্যি? হুজুর, আমার ভাইয়া বাটোয়ারার সময় বলেছিল মাটির ওপর যা হবে তা আমার, আর মাটির নিচে যা হবে তা ওনার। গতবার যখন আলুর ফসল হয়েছিল উনি আমাকে একটা আলুও ছুঁতে দেননি, তাই এবার মাটির ওপর থাকা ফসল আমার ছিল। জলিল, তোর লোভের সত্যি কোনো সীমা নেই। তুই নিজের ছোট ভাইয়ের সাথে এত বড় অন্যায় করেছিস। হুজুর, বাবার মৃত্যুর পর আমার কাছে ভাইয়াই সব ছিলেন,
ভেবেছিলাম একদিন ওনার লোভ কমে যাবে, কিন্তু তা হয়নি। সম্মান করা আর গোলামি করার মধ্যে তফাত আছে বেলাল। যে ব্যক্তি নিজের ভাইয়ের সাথে ন্যায় করতে পারে না, সে সমাজেও ন্যায় করতে পারে না। প্রহরী, এই লোকটিকে এবং এর স্ত্রীকে টেনে নিয়ে গিয়ে অন্ধ কারাগারে বন্দী করো। আমাকে ক্ষমা করে দিন। জমিদারের আদেশে লোভী জলিল ও তার চতুর স্ত্রী জমিলাকে কারাগারে পাঠানো হলো, আর বেলাল নিজের অধিকার ফিরে পেল। সেই সাথে সে শিখল, সম্মান দেওয়া ভালো, কিন্তু অন্যায় সহ্য করা চরম অপরাধ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। গল্পে তোমাদের নাম দেখতে চাইলে তোমার নাম কমেন্ট বক্সে লিখে ফেলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আরও নতুন নতুন গল্প দেখতে পারো।